প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, ইরান যুদ্ধের ধাক্কা আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর অর্থনীতিতে দেখছি, যে জ্বালানি তেলের এবং গ্যাসের একটা বড় সংকট তৈরি করেছে সব দেশেই, এবং বাংলাদেশের মতো যারা আসলে খুবই আমদানি নির্ভর তাদের উপরে আরও বেশি এর প্রভাব পড়ছে। কিন্তু দর্শক, এই যুদ্ধ কিভাবে আসলে বাংলাদেশের এভিয়েশন খাত, বিমান পরিবহন এবং হসপিটালিটি বা হোটেল ব্যবসা বাণিজ্যে কীভাবে প্রভাব ফেলছে এ সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট টিভিএস আজকে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। দর্শক, আমরা আলোচনা করব যে কিভাবে আসলে বিমান এবং হোটেল ব্যবসায় এই ইরানের যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েছে। কামরান, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আপনি প্রথমে আমরা একটু বলতে চাই যে বিমান ব্যবসায় কিভাবে আসলে এই প্রভাবটা ফেলেছে, কতগুলো ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এর মধ্যে কি দেখছেন আপনি? আসলে আমাদের যে পরিমাণ ফ্লাইট অপারেট হয় তার মধ্যে মেজর একটা পোর্শন কিন্তু মিডল ইস্টে যায়। তো 28 তারিখে তো ঘটনাটা শুরু। এই ইরানে হামলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি অন এভারেজ প্রতিদিন 32টা করে ফ্লাইট মিডল ইস্টের বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এর মধ্যে টোটাল যদি আমি বলি এভরিডে টোটাল গত 15 দিনে, মানে গতকাল পর্যন্ত হচ্ছে 800 বেশি, অর্থাৎ 447টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। অ্যারাউন্ড মানে মিডল ইস্টে যত ফ্লাইট যাওয়ার কথা তার 50% হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। তো এর ফলে যেটা হয়েছে, আপনি জানেন যে আমাদের বড় একটা, বিশেষ করে অভিবাসী কর্মী যারা বিদেশে যায় তাদের আসা যাওয়ার কারণে আমাদের এয়ারলাইনগুলো একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা যে টিকিট সেল করে থাকে সেই টিকিট তো সেল করতে পারে নাই। পাশাপাশি আমাদের এই যে যদি বিমানগুলো আসতো, বিশেষ করে আপনি জানেন গালফ হচ্ছে একটা বড় হাব, বিশেষ করে দোহা, তারপরে হচ্ছে যে আমাদের যে ইউএই, সব দেশে বাংলাদেশ থেকে ইনফ্যাক্ট আপনার আমেরিকা বা ইউরোপের ট্রানজিট পয়েন্ট তো আসলে এই মিডল ইস্টের আইদার দুবাই আর আপনার দোহা, বা মনে করেন যে একটু আগাইলে টার্কি। রাইট। এই কারণে শুধু আমাদের রেগুলার মিডল ইস্টে আমি প্যাসেঞ্জার না, পাশাপাশি যে কার্গো অপারেশন বা হচ্ছে যে আমাদের যে অন্যান্য, যেটা আপনি বললেন ইউরোপ আমেরিকা যারা যাবে, এই টোটাল যে প্যাসেঞ্জার এবং ফরেন এয়ারলাইনগুলো আমাদের এখানে আসে, তো সেই কারণে আমাদের যে সিভিল এভিয়েশন তারা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে রেভিনিউ হারাচ্ছে, যে চার্জ বা ফি। এবং হচ্ছে যে এর ফলে আপনি একটা আমাদের যে এই এভিয়েশনের ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট যে হোটেল বা রেস্টুরেন্ট বা আরও এখানে যে লোকাল ট্রান্সপোর্টেশন, সব মিলে একটা বড় ধরনের। হোটেলে কি ধরনের ইম্প্যাক্ট পড়েছে? সেখানে বুকিং ক্যান্সেলেশন বা নতুন বুকিং কি রকম কমেছে? অ্যাকচুয়ালি আমাদের একটা মানে আনুমানিক এস্টিমেট করেছে তারা, যে আমাদের যে এয়ারলাইনগুলো আসে এখানে কিন্তু ক্রুরা হচ্ছে হোটেলে, এরা কিন্তু 5 স্টার বা 4 স্টার হোটেলেই থাকে। তো অলমোস্ট আমাদের যারা এখানে স্টার হোটেল যেগুলো আছে, প্রমিনেন্ট হোটেল, তারা বলছে যে টোটাল প্রায় 20 থেকে 30% বুকিং, অ্যাডভান্স বুকিং তারা হারিয়েছে। এই যে যুদ্ধ, এটা শুধু যে গেস্টদের কারণে তা না, গেস্ট আসা না, অনেকগুলো ইভেন্ট হওয়ার কথা ছিল বা ইভেন্ট হয়, অ্যাডভান্স ইন্টারন্যাশনাল ইভেন্ট বা বাইলেটারাল ইভেন্ট, কিন্তু যেহেতু মিডল ইস্টের যুদ্ধ সারা পৃথিবীকে স্টল করে দিয়েছে, এ কারণে এই ইভেন্টগুলো অ্যাডভান্স যেগুলো এগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই কারণে মানে তারা প্যাসেঞ্জারের পাশাপাশি এই ইভেন্টের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে আপনি বললেন যে আমাদের তো এই মিডল ইস্ট গামী হচ্ছে যে অনেক অনেক ফ্লাইট, তো সেখানে আপনার এই যে আমাদের প্রবাসী যারা লক্ষ লক্ষ লোক থাকে, এবং ঈদের সময় কিন্তু অনেকে বাড়িতে আসে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, সো এই যে প্রবাসীরা কি এ কারণে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে? প্রবাসীরা একটা উল্লেখযোগ্য সমস্যা হয়েছে। আমরা দেখতে পেলাম যে যারা যাওয়ার কথা ছিল প্রথমে তো গালফ, বিশেষ করে 6টা রুট প্রমিনেন্টলি একদম বন্ধ হয়ে যায়। স্পেশালি কাতার বন্ধ হয়ে গেছিলো, দুবাইয়ের 2টা রুট একদম বন্ধ হয়ে গেছিলো, শুধু দুবাইটা খালি ছিল, শারজা এবং আরেকটা আবুধাবি, এই 2টা বন্ধ হয়ে গিয়েছিলো, অন্যটা চালু ছিল। এখন পার্শিয়ালি এরা চালু হয়েছে। যেটা হয়েছে, আমাদের এরা আসার কারণে অনেকের ভিসাটা, তারা তো একটা লিমিটেড ভিসা নিয়ে আসে, এটা অনেকের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে বা হয়ে যাবে, এরকম একটা সংখ্যা তৈরি হয়েছিল। তবে এর মধ্যে বেশ কিছু দেশ তারা এক্সটেন্ড করেছে, সময় বাড়িয়ে দিয়েছে 1 মাস করে। তো এই কারণে এটা একটা রিলিভ হয়েছে।
কিন্তু পাশাপাশি তারা এর বাইরে আপনি প্রবাসী যারা ঈদে আমাদের আউটবাউন্ড ট্রাভেলার যারা যারা ছুটিতে যান, এরও একটা কিন্তু প্রভাব পড়েছে এবার। বিশেষ করে অন্যান্য দেশে না গেলেও দুবাই কেন্দ্রিক এক ধরনের ভিজিট ছিল, ঈদ কেন্দ্রিক বা যে কোনো লম্বা ছুটি হলে সেখানে যায়, এর একটা প্রভাব। আবার আমাদের আরেকটা প্রভাব পড়েছে হলো আমাদের যারা বিশেষ করে উমরায় আপনি জানেন যে অনেক লোক যায়, তো উমরাতে গিয়ে অনেক লোক আটকা পড়েছে, তারা কিন্তু সেখানে বড় ধরনের সাফারিংসে পড়েছে। তাদের অনেকের যেহেতু সময় চলে আসার কথা ছিল, টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, অনেক ট্রাভেল এজেন্ট তাদের টিকিটটা দিতে চাচ্ছিল না, গড়িমসি করছে। আবার এখানে যেহেতু এক্সট্রা টাইম থাকতে হয়েছে, তাদের এক্সট্রা হোটেল কস্ট ওখানে দিতে হয়েছে, এই কারণে অনেকে অনেক ধরনের সাফারিংসের মধ্যে পড়ে গেছে। আপনি যে বলেছেন যে এয়ারলাইন্সগুলো, বিমান কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর্থিক ক্ষতি, কিন্তু প্যাসেঞ্জার বুকিং ক্যান্সেল করেছে বা ফ্লাইট চলছে না, তো তার সরাসরি ফাইন্যান্সিয়াল লসটা কোথায়? তার তো প্লেনটা চলছে না, থেমে আছে কোথাও। না, এখানে এক্স্যাক্টলি আপনি যদি এটা চলতো, তার যে রেভিনিউটা আসতো, রেগুলার যে প্রফিট হতো বা রেগুলার যে রেভিনিউ ইনকাম হতো, সেটা তো জেনারেট হচ্ছে না। এই যে 15 দিন যে চললো না, এটা বসে আছে, এটা তো এক ধরনের তার বসে থাকলেও তো তার বিভিন্ন চার্জ দিতে হয় যে কোনো এয়ারপোর্টে থাকলে। এক্স্যাক্টলি এবং এই তাকে চার্জ দিতে হয় আমাদের সিভিল, স্পেশালি ধরেন টোটাল আমাদের যদি একটা এয়ারলাইন ওয়াইড বডি অর ন্যারো বডি যদি একটা বা ঢাকা এয়ারপোর্টে সে ল্যান্ড করে, তার যে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, আপনি জানেন বিমান হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং করে, তার একটা ফি পেয়ে থাকে বছরে প্রায় 1000 কোটি টাকার বেশি। আবার এদের যে পার্কিং, প্রত্যেকে যে আপনি যে বলেন যে সুবিধাগুলো এয়ারলাইনগুলো নয়, সিভিল এভিয়েশন একটা চার্জ পেয়ে থাকে। অন এভারেজ ইন্ডাস্ট্রির লোকজন বলছে যে একটা ওয়াইড বডি এয়ারক্রাফট কিন্তু $12,000 প্রত্যেকবার, এখানে যদি ঢাকা এয়ারপোর্ট প্রতিটা ট্রিপে, এবং ন্যারো বডি $7,000। এই যে যতগুলো ফ্লাইট ক্যান্সেল হলে এই পরিমাণ টাকা কিন্তু তারা হারিয়েছে। আবার আউটবাউন্ড আমাদের সিভিল এভিয়েশন হারিয়েছে, সিভিল এভিয়েশন এবং বিমান হারিয়েছে। এক্স্যাক্টলি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রত্যেকজন আমরা প্যাসেঞ্জার যখন বাইরে ট্রাভেল করি, আমরা কিন্তু পার প্যাসেঞ্জার ধরেন $45 to $55 করে আমরা পে করে থাকি, বিভিন্ন ধরনের ফি, এখানে সিকিউরিটি ফি আছে, এম্বার্কেশন ফি, বিভিন্ন ধরনের ফি মিলিয়ে এই টাকাটা পার ট্রাভেল দিতে হয়। এটাও কিন্তু তারা আমাদের সরকার লুজ করেছে বা বিমান লস করেছে। তো এইভাবে কিন্তু হিসাব করলে ওভারফ্লাইং একটা কস্ট আছে, এটাও একটা উল্লেখযোগ্য পরিমাণ তারা যে আকাশ সীমা যে ব্যবহার, এটা এই কস্টগুলো হারিয়েছে। আবার এখানে লোকাল অনেকে এই যে আমাদের যে প্যাসেঞ্জাররা এয়ারপোর্টে নামার পরে, আপনি জানেন যে সেখানে দোকান আছে, লাউঞ্জ আছে, এই লাউঞ্জগুলো ব্যবহার করে, তারপর বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকে। এই প্যাসেঞ্জার আসা যাওয়ার কারণে ওইটারও একটা এয়ারপোর্ট কেন্দ্রিক যে কেনাকাটা, এটারও আর লস, এবং এটা মানে আমাদের দেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লোকাল ট্রান্সপোর্ট, এয়ারপোর্টে যাওয়া, সব ধরনের একটা ইম্প্যাক্ট। আচ্ছা, এখানে যদি আপনার আরেকটা প্রশ্ন আসি, যে এই যে যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোই এফেক্টেড সরাসরি যুদ্ধের ক্ষেত্রে, এবং বাংলাদেশি ওয়ার্কাররা সেখানেই যায়, তো এখানে ধরেন যে কোনো দেশ আমরা দেখেছি যে তারা স্পেশাল উদ্যোগ নিয়ে তাদের লোকজনরে আনা, যারা আটকা পড়েছে, যে আপনি বললেন যে ওমরা থেকে আটকা পড়েছে, তো আমাদের দেশের সরকারের থেকে কি সেরকমের কোনো উদ্যোগ আছে এইসব ব্যাপারে? তারা ভাবছে কিছু? আসলে যে শ্রমিকরা দেখেন, অনেকে, আমি আজকেই শুনলাম যে শ্রমিকদের ভিসা আছে, ওর যাওয়া দরকার, সে যেতে পারছে না, কারণ ভিসা এক্সপায়ার করতে পারে বা ওইখানের এমপ্লয়ার আবার রিফিউজ করতে পারে। তো এই ধরনের সমস্যা তো হতে পারে, তো সেখানে সরকারের তো একটা রোল আছে, তারা কি এইসব বিষয়ে কিছু ভাবছে? না, আমাদের সরকার শুরু থেকে আমরা দেখলাম যে এই ঘটনা শুরু হওয়ার পর থেকে অনেকগুলো মন্ত্রণালয় কম্বাইনলি খুব তৎপর ছিল, বিশেষ করে প্রবাসী এবং ফরেন মিনিস্ট্রি। তারা এখানে বেশ কিছু যারা আটকা পড়েছে, আপনি গতকালও কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে বেশ কিছু যাত্রীকে নিয়ে আসা হয়েছে। তারপরে হচ্ছে যে ইউএস বাংলা দুবাইতে স্পেশাল 2টা ট্রিপ পরিচালনা করছে, কিন্তু সবাই তো আর আসবে না আসলে, কারণ এখানে সবাই এখানে রুজির জন্য গিয়ে থাকে মধ্যপ্রাচ্যে, তারা লাইফ রিস্ক নিয়ে কাজ করছে। আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশি বেশ কিছু লোক মারা গিয়েছে হামলায়। তো আমাদের সরকার সেখানে একটা সেল করেছে, আমাদের প্রবাসী এবং ওখানে যে দূতাবাসগুলো আছে তারাও কাজ করছে, যারা আসার চেষ্টা করছে তাদের জন্য সরকারের ব্যবস্থা করার বা বিভিন্ন ধরনের স্পেশাল ফ্লাইট দিয়ে নিয়ে আসার উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। তো সরকারের তরফ থেকে মনে হচ্ছে যে তারা বিষয়টা সিরিয়াসলি নিয়েছে। ওকে, কামরান সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইডে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে ইরান যুদ্ধ কিভাবে আসলে বাংলাদেশের এভিয়েশন খাত এবং হসপিটালিটি সেক্টরকে এটা এফেক্ট করেছে, এবং ব্যবসা বাণিজ্য কীভাবে
প্রভাবিত করেছে, সেটা এয়ারপোর্টের বাংলাদেশ বিমান এবং সিভিল এভিয়েশনের বিভিন্ন ধরনের চার্জেস, ফিজ এবং হ্যান্ডলিং থেকে আর্ন করা থেকে শুরু করে প্রাইভেট যে এয়ারলাইন কোম্পানিগুলো আছে সবাই আসলে তাদের বুকিং ক্যান্সেলেশন তারা ফেস করছে এবং অনেক জায়গায় ফ্লাইট বন্ধ আছে। সো তারা আসলে সরাসরি ফাইন্যান্সিয়াল ক্ষতির মুখে যাচ্ছে। এবং আসলে আমাদের বাংলাদেশি যারা সৌদি আরব এবং মিডল ইস্টের অন্যান্য দেশে কাজের জন্য গিয়ে থাকে, সো তারাও কিন্তু আসলে বিভিন্নভাবে আটকা পড়ে আছে, অনেকে যেতে পারছে না, তাদের ভিসা, টিকিট সব কিছু থাকার পরেও। সো আমরা আশা করি যে আসলে সরকার এই বিষয়গুলো সিরিয়াসলি দেখবে এবং কিভাবে আসলে এগুলো থেকে ক্ষতি কম হয় বা কিভাবে সমাধান করা যায় সেগুলো করবে। দর্শক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।